আর কি বলো, কোশ্চেন বলো, কি টপিক, কোশ্চেন? ঠিক আছে, একটা বলি, আমারই মনে পড়ে গেল। আইজি, এবার যারাই মোটামুটি ডাক্তারের কাছে গিয়ে কমপ্লেন করে আমার বারবার অ্যালার্জি হচ্ছে, সে ধরে নিয়েছে অ্যালার্জি, কি অ্যালার্জি সেও জানে না, ঠিক আছে, বারবার অ্যালার্জি হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। হ্যাঁ, আইজি টেস্ট করা হলো, আইজি টেস্ট করে দেখা গেল অনেক বেশি হয়ে গেছে, ১,৫০০ বা ২,০০০, আপনার মোট ভ্যালুটা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। তখনই বলা হয় যে আপনার শরীরে অ্যালার্জিটা অনেক পয়েন্ট বেড়ে গেছে, ওষুধ খেতে হবে, ভালো কথা, ঠিক আছে। আইজি বেড়েছে মানে অ্যালার্জি, সেটা বুঝলাম, এটা একটা হয়। একে করে স্যার ২-৩টা যে বলে দেবো, মনে পড়ে যাচ্ছে আমার, এটা বলবো, আর এএসও টাইটারটা বলবো, এই দুটোই বলি আপাতত, ওটা পরে আসে, আগে এটা শেষ করি, ওটা লিখে রাখলাম, ভুলে যাবো আবার, মানে আমারই মনে পড়ে গেল সেটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি বলছি আইজি জিনিসটা কি। অ্যালার্জি বলছি, অ্যালার্জি দিয়ে শুরু করি। অ্যালার্জি জিনিসটা কি? অ্যালার্জি কথাটার মানে হচ্ছে, এ মানে কি অ্যাবসেন্ট, মানে নেই, আর আরজি কথাটা মানে হলো প্রোটেকশন। অর্থাৎ অ্যালার্জি কথাটা অ্যাকচুয়াল মানে তাহলে কি দাঁড়ালো? নো প্রোটেকশন। জিনিসটা আসলে কি, বিষয়টা হচ্ছে এই যে আমাদের শরীরে বাইরে থেকে নানা রকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো পার্টিকেল শরীরে যাচ্ছে, এগুলো তো ফরেন অ্যান্টিজেন, মানে এগুলো তো আমাদের শরীরে নেই। যখনই কোনো ফরেন অ্যান্টিজেন, অর্থাৎ যে অ্যান্টিজেন বা যে কম্পোনেন্টটা আমাদের বডিতে নেই, অথচ আমাদের শরীরে যাচ্ছে, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম আছে, আমি আগেও বলেছি, তারা কি করে অ্যান্টিজেনগুলোকে মারার চেষ্টা করে। যখনই অ্যান্টিজেনকে মারার, তাহলে ইমিউনিটি সিস্টেম অ্যান্টিজেনকে কি করে মারবে? প্রথমে শরীর কি করে, অ্যান্টিজেন এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। মানে প্রথমে শরীরে অ্যান্টিজেন গেছে বাইরে থেকে কোনো জিনিস, বডি তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, সরি, অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডিগুলো ডিফারেন্ট মেকানিজম আছে, সেই মেকানিজম দিয়ে অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে, ডেস্ট্রয় করে দেয়। এটা হলো আমাদের ইমিউন সিস্টেমের কাজ। তাহলে এই যে শরীর থেকে অ্যান্টিজেন, মানে বাইরে থেকে শরীরে অ্যান্টিজেন যাচ্ছে, শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয় বা রিয়াকশান হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, ঠিক আছে। কেন তৈরি, এটা কি, এরা কি করে, এরা রিয়াকশান করে একটা কমপ্লেক্স তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, মানে দুটো একসঙ্গে জুড়ে গেল। তারপরে যে শরীরে ডিফারেন্ট নানা রকম মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো অ্যান্টিজেনগুলো ডেস্ট্রয় করে দেয়। এটা হলো নর্মাল জিনিস, ঠিক আছে। এবং এগুলোকে বলা হয় ইমিউন রিয়াকশান। ইমিউন রিয়াকশন মানে হচ্ছে রিয়াকশন বিটুইন অ্যান্টিজেন অ্যান্টিবডি। পারপাসটা কি, শরীর চাইছে যে অ্যান্টিজেন বাইরে থেকে এসছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, তাকে ডেস্ট্রয় করে, ধ্বংস করে দিতে, ঠিক আছে। এবার এইটা করতে গিয়ে, তার মানে ইমিউনিটি সিস্টেম নর্মাল কাজ কি ছিল, যে বাইরের অ্যান্টিজেন থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়া, তাই তো। এবারে প্রোটেকশন দিতে গিয়ে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, রিয়াকশন হচ্ছে, এইটাই মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হয়ে যায়। দ্যাট ইজ ম্যানিফেস্টেড অ্যাজ অ্যালার্জি। সেই জন্য অ্যালার্জি কথাটা মনে হচ্ছে নো প্রোটেকশন, মানে ইমিউনিটি সিস্টেমের উচিত ছিল বা কাজ ছিল যে অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডিকে প্রোটেকশন দেওয়া, কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টাও করেছে। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে, রিয়াকশনটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, সেটা অলরেডি মানে আমাদের প্রোটেকশন না দিয়ে ড্যামেজ করে ফেলেছে। এই কথাটার মানে হলো রিয়াকশন, মানে অ্যালার্জি। মানে ধরুন কোথাও একটা লোক বদমাইশি করছে, পুলিশ মারতে গেল, সে উল্টে পুলিশকে অ্যাটাক করলো, একটা বিশাল হাঙ্গামা হয়ে গেল। তাহলে পুলিশ চেয়েছিল বাঁচাতে, বা আপনি কেউ বদমাইশি করছে, আপনি গিয়ে ভাই কী করে থাপ্পড় মারলেন, সে একটা উল্টে থাপ্পড় মারলো, আরও বাড়াবাড়ি হয়ে গেল, মাথা ফাটাফাটি হয়ে গেল, পুলিশ প্রশাসন টাকা ভ্যানাতেন, বিশাল বড় কাণ্ড হয়ে গেল। আর সে যদি একটা থাপ্পড় খেয়ে চুপচাপ হয়ে যেত, তাহলে ঠিক আছে, তাহলে ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করেছিল। দেখালো সে পাল্টে প্রত্যাঘাত করলো, বিশাল ক্যাওস হয়ে গেল, সে দেখালো তৃণমূলের দল এসে গেলো, বিজেপি দল এসে গেলো, হাঙ্গামা, বিশাল পুলিশ টুলিশ হেনাতেন। সেটা হলো অ্যালার্জি। নর্মাল কী হয়েছিল, সে বদমাইশি করছে, থাপ্পড় গিয়ে মারলাম, একটা গিয়ে বগলাম, শান্ত হয়ে যেত, কিন্তু হয়নি। জিনিসটা হচ্ছে এরকম, যে বডি চেষ্টা করেছে তাকে ক্ষতিকর জিনিস থেকে বাঁচাতে, সে বাঁচাতে গিয়ে বাড়াবাড়ি হয়ে গেছে, দ্যাট ইজ অ্যালার্জি। তার সেই কথাটার মানে হচ্ছে যে অ্যাবসেন্স অফ
এবারটা কীরকম হয় ধরুন, একটা জিনিস দেখবেন যে কী হয়তো রাস্তা দিয়ে হেঁটে কোনো সিজনে বা রাস্তা দিয়ে যাচ্ছে, মানে বালি বা ধুলিকণা নাকের ভেতর দিয়ে ঢুকলো, তার হাঁচি মানে সর্দি কাশি শুরু হলো, হাসতে শুরু করলো, শ্বাসকষ্ট, যাদের অ্যাজমা যাদের থাকে, যে ডাস্ট পার্টিকেল শরীরে ঢুকছে, নাক দিয়ে শরীরের ভিতরে গেল অ্যালার্জি, বা কিছু কিছু ফুলের পোলেন আছে, সে ফুলের এইগুলো মানে গ্র্যানুল বা পোলেনগুলো হয়তো আমরা বিশেষ করে গরমের দিনে বাতাসে ঘুরে বেড়াই, নাক দিয়ে ঢুকলো, অ্যালার্জি শুরু হয়ে গেল। বা এরকম হয় যে বাড়িতে হয়তো কুকুর বা কিছু আছে, সে কুকুরের কাছাকাছি গেলে তো অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছে, মানে কুকুরের শরীর থেকে লোম বা কিছু তার শরীরে এমন সেন্সিটাইজ হয়ে গেছে যে সেগুলো গেলেই তার শরীরে ইমিউন রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে, তো অ্যালার্জি ম্যানিফেস্টেশন হচ্ছে। অ্যালার্জি হচ্ছে মেনলি কী হয় আমাদের শরীরে, অ্যালার্জি অনেক রকমের হয়। একটা হয় যে দেখবেন যে চামড়া খুব ফুলে যায় সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যদি আমরা গোল একটা ফুলে গেল জায়গাটা, এটা হুইল বলি আমরা, মানে চামড়ার মতো ফুলে গেল। তারপরে চুলকানি শুরু, ইচিং হয়। ইচিংটা কেন, নার্ভগুলো ওখানে ইরিটেট করে, মানে হিস্টামিন রিলিজ হয়, ওখানে ব্লাড ভেসেল পারমিয়াবিলিটি বেড়ে যায়, ব্লাড ফ্লোটা বেড়ে যায়। হ্যাঁ, তারপরে তো আস্তে চারদিকে লাল হতে শুরু করে। লালটা কেন, যে হিস্টামিন, ওখানে কি হয় যে আমাদের চামড়ার নিচে মাস্ট সেলগুলো থাকে, ওই অ্যান্টিজেনগুলো গিয়ে কি করে। এবার দেখুন আসলে মেকানিজমগুলো এত জটিল না, মানে ডিটেলস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেনে কারো অ্যালার্জি হচ্ছে, মানে ধরুন ডাস্ট পার্টিকেল হোক বা ফুলের কোনো পোলেন হোক বা হয়তো অন্য কোনো একটা অ্যান্টিজেন, তার অ্যালার্জি শুরু হচ্ছে, তাহলে এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপোজার না, প্রথম এক্সপোজার হতে হবে যে ধরুন এটা আমার কোনো ডাস্ট পার্টিকেল অ্যালার্জি হচ্ছে, প্রথমে তো অ্যালার্জি ছিল না, তাহলে কোনো একটা পার্টিকুলার সময় আমার শরীরে একটা ডাস্ট পার্টিকেল ঢুকেছে, ঠিক আছে, ডাস্ট পার্টিকেল ঢুকেছে, ততক্ষণ আমার শরীরে কোনো রিয়াকশন হয়নি। তাহলে সেটা যেহেতু মানে ফরেন অ্যান্টিজেন, শরীর প্রথমে একটা ধরুন অ্যান্টিবডি তৈরি করেছে, ঠিক আছে, এই অ্যান্টিবডি প্রথমে আমার কোনো ক্ষতি করবে না। এই অ্যান্টিবডিগুলো কি করে, আমাদের যে স্কিনের নিচে যেখানে ব্লাড ভেসেলগুলো থাকে, সেখানে ব্লাড ভেসেল স্কিনের নিচে, এখানে প্রচুর মাস্ট সেল থাকে, এক ধরনের সেল, এই সেলে কি করে অ্যান্টিবডিগুলো চুপচাপ গিয়ে লেগে থাকে, কিচ্ছু হলো না। তো এটাকে বলা হয় সেন্সিটাইজেশন। অর্থাৎ বডি হচ্ছে ফার্স্ট টাইম একটা অ্যান্টিবডি তৈরি করেছে, সেন্সিটাইজেশন হয়েছে, অ্যান্টিবডিগুলো মাসেলের সঙ্গে আটকে আছে, বাস এটা হয়ে গেল। নেক্সট এবার অ্যান্টিবডিগুলো বসে আছে, এবার নেক্সট টাইম ধরুন সে সেম অ্যান্টিজেন এক্সপোজার হলো, সেই অ্যান্টিজেনগুলো তখন কী করবে, যেহেতু অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেন স্পেসিফিক, অ্যান্টিজেনগুলো এখানে গিয়ে বাইন্ড করবে, তখনই রিয়াকশানটা হবে। যেই রিয়াকশান হলো এই মাসেলটা মানে মাসেলটা রাপচার করে যায়, রাপচার করে এখান থেকে অনেক কেমিক্যাল বেরিয়ে আসে, তার মধ্যে একটা হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন কী করে, যেখানে রক্ত চলাচল ব্লাড ভেসেলও ডাইলেট করে দেয়, তার ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, জায়গাটা লাল হবে, আস্তে আস্তে বাড়বে, নার্ভগুলোকে করে ইরিটেট করে, ইচিং শুরু হবে, চুলকানি শুরু হবে, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। তার প্রথম হয়তো ছোটো ছিল, তারপরে দেখলাম গোলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা আর্টিকেরিয়া বলি। এমনি অনেকের দেখবেন যে কিচ্ছু না, হঠাৎ করে মাংস খেয়ে যে কিছু একটা যে কোথাও ঘুরতে গেছিল, শরীর চুলকে হঠাৎ শরীরে গোল গোল চাকা 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 বেরিয়ে গেছে, ঠিক, এটা আর্টিকেরিয়া বলি আমরা। বা এটা অনেক হঠাৎ করে হলে বলি আমরা অ্যাকিউট আর্টিকেরিয়া, মানে সাডেনলি হয়েছে, ঠিক আছে। আর যেগুলো মোটামুটি 3 মাসের বেশি হয়ে যায়, যে অনেক 3 মাস ধরে বার হচ্ছে, সেটাকে বলে আমরা ক্রনিক আর্টিকেরিয়া। এই অ্যাকিউট আর্টিকেরিয়াটা খুব ভালো, খুব তাড়াতাড়ি সেরে যায়, খুব রেসপন্স ভালো হয়, আর এটা সারতে চায় না সহজ। এগুলো তো প্রচুর আসে আমাদের কাছে, প্রচুর আসে, যে পেশেন্ট দিব্যি ভালো ছিল, কিছু নেই, সে কী খেয়েছে, হয়তো নর্মালি খাবার খেয়েছে, কোনো একটা সার্টেন কোথাও ছোটো রিয়াকশন হয়ে গিয়ে হঠাৎ করে সাংঘাতিক অ্যালার্জি, চোখ মুখ ফুলে গেছে, একদম গোল 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 চাকা চাকা নিয়ে ফুলে গিয়ে চুলকাছে পেশেন্ট আমাদের কাছে এসছে। হ্যাঁ, না সেরকম না, মানে গরুর মাংস খেলে এরকম ব্যাপারে যে কিছু তো হতে পারে। হ্যাঁ, সে কারো গরুর মাংস, কারো খাসির মাংস, চিংড়ি, যেমন চিংড়ি যে সমস্ত জিনিসগুলো থাকে না, সেগুলো বেশিরভাগই খুব অ্যালার্জিক। বা মাশরুম, যেটা আমরা ওই ব্যাঙের ছাতা বলে মাশরুম, যেটা ইডিবল মাশরুম যেটা আমরা খাই, সেগুলোতে প্রচুর অ্যালার্জি কম্পোনেন্ট থাকে। কাঁকড়া, অনেকে কাঁকড়া খায়, কাঁকড়ার মধ্যে প্রচুর অ্যালার্জি কম্পোনেন্ট থাকে। ডিমের ক্ষেত্রে কারো কারো হয়, মানে কুসুমে কিছু কম্পাউন্ড যেগুলো একটু অ্যালার্জি হয়তো হতে পারে, যে কোনো জিনিসে হতে পারে, কোনটাতে হবে আপনি বলতে পারবেন না, ঠিক আছে। এবার আর্টিকেরিয়ার না একটা খুব বাজে দিক আছে, যেমন হচ্ছে দেখবেন যে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকগুলো মৌমাছি তাকে এসে কামড়ালো, ঠিক আছে, কামড়ানোর পরে শরীর টরীর ফুলে গেলে হাসপাতালে নিয়ে গেলাম, ট্রিটমেন্ট করা হলো, তার পেশেন্টটা মারা গেল, ঠিক আছে।
অ্যাকচুয়ালি সেই জিনিসটার নাম হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশন। অ্যানাফাইলেকটিক রিয়াকশন কথাটা মানে কি বুঝিয়ে বলছি। অ্যানাফাইল্যাক্সিস, অ্যানা মানে হচ্ছে অ্যাবসেন্ট, ওই অ্যালার্জির মতো অ্যাবসেন্ট, ঠিক আছে। আর ফাইল্যাক্সিস মানে হচ্ছে প্রোটেকশন, মানে অ্যাবসেন্ট প্রোটেকশন কথাটা মানে অ্যানাফাইল্যাক্সিস। সেই অ্যানাফাইল্যাক্সিস থেকেই অ্যানাফাইলেকটিক রিয়াকশন। অ্যাকচুয়ালি কি হয়, এই যে অ্যালার্জিক রিয়াকশনটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি, মানে মৌমাছি কামড়ালো, মৌমাছি তো যে যখন হুল ফোটায়, স্টিং যে ফোটায়, তখন কিছু অ্যালার্জি কম্পাউন্ড আমাদের শরীরে দিয়ে দেয়, ঠিক আছে। এবার কি হলো, বডি তো চেষ্টা করছে সেটা রিমুভ করার, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। এবার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা মাঝে মাঝে খুব সাংঘাতিক পর্যায়ে চলে যায়, মানে খুব বাজে পর্যায়ে চলে যায়। মানে তখন দেখা গেল যে শরীরে প্রচুর পরিমাণে মানে হিস্টামিনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে অনেক মাসেল অ্যাক্টিভ, প্রচুর হিস্টামিন রিলিজ হয়েছে। হিস্টামিন কী করে, যেটা বললাম, একটা ভ্যাসোডাইলেটেশন করে, মানে রক্ত জালিকাটাকে বাড়িয়ে দেয়। মানে ধরুন এই নর্মাল ছিল, এটা বড় হয়ে গেছে, তাহলে ব্লাড ফ্লোটা বেশি হবে, ঠিক আছে। এটা যদি এরকম হয় যে শরীরে প্রচণ্ড রকম রিয়াকশান হয়েছে, অ্যালার্জিক রিয়াকশান খুব ওয়াইড স্প্রেড সিভিয়ার হয়েছে, শরীরের ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে গেছে, তাহলে কী হবে, প্রেশারটা সঙ্গে সঙ্গে ড্রপ করবে, ব্লাড প্রেশার ড্রপ করবে। তো একটু আধটু হলো, চুলকানি হলো, কিছুই নেই। কিন্তু যদি ওয়াইড স্প্রেড, মানে খুব মানে সাংঘাতিক রকম গোটা শরীরে ব্লাড ভেসেলও ডাইলেট, তার কি প্রেশারটা ফল করবে, পাইপ মোটা হয়ে গেছে তো প্রেশারই নেই, প্রেশার ফল করবে। হিস্টামিনগুলো আরেকটা জিনিস করে, এই যে আমাদের এয়ারওয়ে, মানে যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, ঠিক আছে, যে ট্র্যাকিয়া ব্রঙ্ক স্মুথ মাসেলগুলো আছে, এই ট্র্যাকিয়াগুলো এই হিস্টামিন কী করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, মানে এয়ারওয়েগুলোকে ছোটো করে। মানে এই যদি আমার এয়ারওয়ে হয়, এই ট্র্যাকিয়া, ল্যারিংস, ট্র্যাকিয়া এরকম আসছে, ঠিক আছে, হিস্টামিনগুলো কী করে, এয়ারওয়েগুলো কম্প্রেস করে, তাহলে কি এয়ারওয়েটা আরও ছোটো হয়ে যাবে, তাহলে দেখবেন যে প্রেশার ফল করছে, তাহলে রেস্টলেস হয়ে যায়, সাংঘাতিক রেস্টলেস হয়ে যাবে, ছটফট করছে, প্রেশার ফল করছে। তো প্রেশার ফল করলে শরীর কী চাইবে, যে প্রেশারটাকে বাড়াতে, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, হার্ট রেট অনেক বেড়ে যাবে, প্রেশারটা ফল করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রেশার ফল করলে যা হয়, খুব ডিজি, মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, ডিজে হয়ে গেছে। আর দেখুন সাঁই সাঁই করে শব্দ হচ্ছে, তার কারণটা কি, এই যে হিস্টামিনগুলো এয়ারওয়ে কনস্ট্রিকশন করে দিয়েছে, তো এয়ার যেতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। এক তো ব্লাড প্রেশার ফল করেছে, টিস্যুতে ব্লাড যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, তারপর এয়ারওয়ে কনস্ট্রিকশন হয়ে গেছে, এয়ার যেতে পারছে না, তার শ্বাসকষ্ট শুরু হবে, প্রচণ্ড রকম শ্বাসকষ্ট, ব্রঙ্কোস্পজম তৈরি হয়। প্লাস কী হয়, এতে ল্যারিংস আছে আমাদের, ল্যারিঞ্জিয়াল ইডিম হয়। যেমন হচ্ছে কি বললাম, যে এখানে যখন হুইলগুলো হচ্ছে, তার মানে ব্লাড ফ্লো বাড়ছে, ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো আমাদের এই ল্যারিংসের ভিতরে, গলার ল্যারিংস যেটাকে, সেখানে ব্লাড ভেসেলগুলো ফুলে যায়, ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়। মানে ধরুন এইটা যদি আমার ল্যারিংসের ওপেনিং হয়, এইটা হচ্ছে তো ল্যারিঞ্জিয়াল ওপেনিং, এখানে ব্লাড ফ্লো ল্যারিং এইটা, তাহলে এয়ারওয়েটা কী হবে, ছোটো হবে, এই জন্য গলা আটকে আসছে, মানে গলার যে নর্মাল যে ডায়ামিটার সেটা বন্ধ হয়ে ল্যারিঞ্জিয়াল ইডিমা হচ্ছে, এয়ারওয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে গেছে, পেশেন্ট সাডেনলি কিন্তু এক্সপায়ার করে যাবে, যেটা হয় অনেক সময়। সেই জিনিসটারই নাম হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশন, মানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে যে একেবারে খুব ড্রেডেড কমপ্লিকেশন বা খুব খারাপ পর্যায়ের, মানে কেউ বদমাইশ হিসেবে আপনারা থাপ্পড়, সে উল্টা থাপ্পড় মারলো, শেষ, ও সামনে অ্যালার্জিক রিয়াকশন, ওরও লাগলো, আপনারও লাগলো। এবার সে মারামারি এমন হলো, দেখানো কি মারা যাচ্ছে, কে রক্তাক্ত হলো, হাসপাতালে ছুটি হলো, প্রশাসন ছুটে আসলো, একটা বিশাল বড় একটা হাঙ্গামা হয়ে গেলো, দ্যাট ইজ অ্যানাফাইলেকটিক রিয়াকশন, ঠিক আছে। এই জিনিসটা বোঝা গেল। এবার হচ্ছে এই যে অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে তৈরি হয় অ্যান্টিজেনের এগেনস্টে, 5 রকমের অ্যান্টিবডি হয়। একটা হলো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি আর আইজিই, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা অ্যান্টিবডি বললাম, অ্যান্টিবডিকে বলা হয় আরেকটা ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনো মানে কি, যে প্রোটেকশন, গ্লোবিউলার মানে অ্যাকচুয়ালি গ্লোবিউলার সেপেট বলে এটা ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। তাহলে যার নাম অ্যান্টিবডি, তার কেমিক্যাল নেমটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, আইজি। এগুলো দেখতে এরকম ওয়াই সেপেট হয়।
ঠিক আছে, এটা হলো অ্যান্টিবডির সিম্পলেস্ট স্ট্রাকচার। এগুলো কি না কি আমি বলছি না, জানার দরকার নেই, আর একটু ভালো করে অ্যান্টিবডি এঁকে দিচ্ছি। অ্যান্টিবডিগুলোকে আমরা এইভাবে ড্র করি। ঠিক আছে, ওয়াই শেপের বলা হয়, ওয়াই এর মতো দেখতে বলে। ঠিক আছে, এমনি সিম্পলি আমরা এমনি ওয়াইট দেখে দিই। এগুলো পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়, ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাড থাকে, যেগুলো ছেড়ে দেন, ওগুলো জানতে হবে না। হেভি চেন, লাইট চেন, অনেক ব্যাপার আছে, ওগুলো বলতে গেলে তো জানার দরকারই নেই। ঠিক আছে, এবার হচ্ছে যে অ্যাকচুয়ালি জি, এবার বলে নামগুলো কেন হলো জি, এই কথা বলে মানে কি, প্রত্যেকটার মানে আছে। জি কেন হলো, মানে গামা চেন থাকে, আলফা চেন থাকে, মিউ চেন থাকে, ডেল্টা চেন থাকে, এপসিলন চেন থাকে, জানতে, ওই জন্য আমরা ডিটেলসে আমি যাচ্ছি না। ঠিক আছে, সিম্পলি বোঝার চেষ্টা করি। কোনটা যখন প্রথমে যখন কোনো আমাদের শরীরে নর্মালি যে কোনো একটা অ্যান্টি রেসপন্স হয়, ঠিক আছে, এটা প্রাইমারি, যখন প্রাথমিক একটা রেসপন্স হচ্ছে, প্রাইমারি ইমিউন রেসপন্স, তো প্রাইমারি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বলতে পারি আমরা, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। যেমন দেখবেন ডেঙ্গু টেস্ট আর আইজিএম টেস্ট করি আমরা। ঠিক আছে, তো যখন শরীরে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হলো আইজিএম। সে আইজিএমটাই পরবর্তীতে আইজিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আর এটাকে বলা হয় সিক্রেটারি অ্যান্টিবডি। এত কিছু না মনে রাখলেও চলবে, আর মেনলি এই জায়গাটাতে যাবো, ওই জন্য আমি এত কিছু বলছি। সিক্রেটারি অ্যান্টিবডি মানে হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত সিক্রেশন হয় সেগুলোতে কিছু, যেমন হচ্ছে ধরুন একটা বাচ্চা যখন জন্মায়, সে মায়ের দুধ খায়, তার তো নিজস্ব তখন ক্ষমতা নেই, তার ইমিউন সিস্টেম ততটা ডেভেলপ করেনি, সে অ্যান্টিজেন প্রসেস করে অ্যান্টিবডি তৈরির ক্ষমতায় ডেভেলপ করেনি। বাচ্চাটা খাচ্ছে, পেটের ভিতরে মায়ের দুধ যাবে, ইনফেকশান যেতে পারে, তো তাহলে তাকে প্রোটেকশান কে দেয়? তাহলে ওই মায়ের দুধের সাথে আইজিএ থাকে, তাহলে দুধটাকে মায়ের বেস থেকে সিক্রেশন হচ্ছে, তাহলে সিক্রেশন থেকে অ্যান্টিবডি, তাহলে আমাদের পেটের মধ্যে সিক্রেশনগুলো হয়, মানে যেখানে সিক্রেশন হচ্ছে সে সিক্রেশনের সঙ্গে আইজিএ অ্যান্টিবডি থাকে, লোকাল প্রোটেকশন দেয়, সেই জন্য ওটাকে বলা আইজিএ বা সিক্রেটারি অ্যান্টিবডি বলা হয়। ঠিক আছে, ডিটা এখন ছেড়ে দিন, এটা বিশেষ কিছু নেই। আর এটা হচ্ছে বেসিক্যালি অ্যালার্জিক রিয়াকশানগুলো হতে পারে। অ্যালার্জিক, এবার যে শুধু অ্যালার্জিক রিয়াকশান না, প্যারাসাইটিক ইনফেকশানেও কিন্তু বাড়ে। মানে ধরুন কারো শরীরে প্যারাসাইট ইনফেকশান আছে, মানে এই কৃমিগুলো, পেটে যত রকম কৃমি হয় সেগুলো প্যারাসাইট, মানে পরজীবী। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, মানে সে অন্য একটা কারো উপরে বসবাস করে তার ক্ষতি করবে, তার নামই হচ্ছে পরজীবী, প্যারাসাইট। তো যে কোনো প্যারাসাইটিক ইনফেকশান হলে এটা বেড়ে যায়। তারপর হচ্ছে যেমন ধরুন যাদের অ্যাজমা থাকে, ঠিক আছে, এটা তো একটা ইমিউনোলজিক্যাল প্রসেস, এই অ্যাজমাতেও কিন্তু আইজি বেড়ে থাকে। ঠিক আছে, সুতরাং আইজি বেড়ে গেছে মানে অ্যালার্জি হয়েছে, লাফালাফি করার কিছু নেই। সর্দি কাশি কারো হচ্ছে, ঠিক আছে, কারো দেখুন কারো কম হয়, কারো বেশি হয়, কিন্তু আমি এটা তার কিছুই না, তার হয়তো কিছুই হয়নি, তার সব কিছু ঠিক আছে, বারে বারে সর্দি কাশি হচ্ছে, আইজি করে দেখলাম, তখন আমার তো ওরকম কোনো সমস্যা না, আমি তো আইজি টেস্ট করিনি কোনোদিন, আমি আইজি দেখতে পারি, এখন তাহলে আমরা 1000 হয়ে বসে আছি, সেটা নিয়ে লাফালাফি করা, চিন্তিত হওয়ার কিছু নেই। সবসময় আমি ক্লিনিক্যালি কোরিলেট করে দেখতে হবে। আইজি পেয়ে গেছে মানে আপনার অ্যালার্জি হয়ে গেছে, আপনি আজকে ডিম খাওয়া বন্ধ করে দিন, চিংড়ি মাছ বন্ধ করে দিন, বিশাল লিস্ট ধরিয়ে দিল, সে কিছুই খাবে না, তো বাঁচবে কী করে সে জীবন? আমাকে দেখতে হবে তার অসুখটা কী, তার প্রবলেম হচ্ছে। আর মাথায় ঢুকিয়ে দিলাম আমরা অ্যালার্জি 1500 হয়ে গেছে, অ্যালার্জি 2000 হয়ে গেছে, অ্যালার্জি 3000 হয়ে গেছে, ওই স্টিক মানে সে সারা জীবন বাঁচে, আমি তো এটা খাবো না, আমার তো আমি তো ডিম খাবো না, আমি তো দুধ খাবো না। তারপর বলে দিল আপনি ডিম খাবেন না, দুধ কলা কিছুই খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, মোটা মাংস খাবেন না, যেটা বলে, হ্যাঁ, সব বন্ধ। লাভ কী ওসব করে? আগে দেখতে হবে যে আমার প্রবলেমটা কী হচ্ছে, বা আইজিটা কেন বেড়ে সেটা আমি হতে পারে সিম্পল পেটে একটা কৃমির ইনফেকশন আছে, তার জন্য আইজি বেড়ে, আমি তাহলে কি একটা অ্যান্টি হেলমেট দিতেই পারি, আর কৃমির ওষুধ দিতেই পারি তাকে আমি, যদি সেরকম না থাকে। ঠিক আছে, আর যাদের অ্যাজমা থাকে সেটা কিছু তো করার নেই, অ্যাজমা তো লাইফ টাইম ডিজিজ, ট্রিটমেন্ট করেই যেতে হবে, ইনহেলার, স্টিরয়েড ইনহেলার নিয়ে যেতেই হবে, সেটা কিছু করার নেই। তাই যে বেড়ে আছে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ জ্বর সর্দি কাশি বারবার হতে পারে, তার মানে এই নয় যে অ্যালার্জি দেবো। এবার কি হয়, আমাদের পেটের মধ্যে না কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা বলি মাইক্রোবায়োটা বলি। মাইক্রোবায়োটা মানে হচ্ছে আমাদের পেটের মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের শরীরে অনেক উপকার করে, কিছু ভিটামিন সিনথেসিস করে, যে আমরা খাবার খাচ্ছি, খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, বা আমাদের পেটের যে নর্মাল যে হেলথ সেটা মেনটেন করতে হেল্প করে। প্লাস হচ্ছে
এই যে আমরা খাওয়ারের মধ্যে নানা রকম জিনিস খাই যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অ্যালার্জি তৈরি করতে পারে, সেসব জিনিসকে প্রসেস করে স্টুল দিয়ে বার করে দেয়। ঠিক আছে, কিছু অটোইমিউন ডিজিজ হয়, মানে সেই অ্যান্টিজেন শরীরে গেলে অটোইমিউন ডিজিজ হবে, সেগুলোকে প্রসেস করে হতে দেয় না। অনেক সময় ক্যান্সার প্রিভেনশন থেকে বাঁচায় আমাদের। সেই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমাদের পেটে থেকে আমাদের প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে বলা হয় মাইক্রোবায়োটা, বা অনেক সময় গাট মাইক্রোবায়োটা বলা হয়। গাট মানে হচ্ছে ইন্টেস্টিন। এবার কি হলো যে অনেক সময় কি হয় যে এই গাট প্রোডাক্টগুলো ডিস্টার্ব, আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা নানা রকম জিনিস খাচ্ছি, ওই ব্যাকটেরিয়া ডিস্টার্ব হয়ে যায়, তারাও অ্যালার্জি কম্পাউন্ডগুলো ঠিকঠাক প্রসেস করতে পারে না, তখন এই আইজিটা বেড়ে থাকে। তখন আমরা কিছু উপকারে ওই যে মানে প্রোবায়োটিক প্রিবায়োটিক কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলোতে 1 মাস 2 মাস ব্যবহার করে দেখি, মোটামুটি ভালো রেসপন্স হয়। তাহলে জিনিসটাকে এইভাবে দেখতে হবে, আইজি বেড়ে গেছে মানে তাকে স্টিগমাটাইজ করে দিলাম যে আপনার অ্যালার্জি হয়ে গেছে, আপনি কোনোদিন কিছু খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না। আজকে পড়াতে গেছিলাম ওই জায়গায় জয়েন্টের কোচিং নেই, তো ওই ক্লাসে একটা মেয়ে এসে ও বলে স্যার আমার ভাই এরকম সব ডাক্তার দেখিয়েছিল, তার একটু অ্যালার্জি, ডিম দুধ কলা খেতে নিষেধ করে দিয়েছে। ঠিক আছে, কাকে দেখেছে আমি জানি না। তো এই ব্যাপারগুলো থাকে, সব কিছু লজিকটা দেখতে হবে। এবার হচ্ছে যে আইজি যদি ধরুন আমি দেখলাম আইজি বেড়ে আছে, হ্যাঁ, তাহলে আমার যদি সাসপিশন হয় যে একটা পেটে একটা কৃমি ইনফেকশন হতে পারে, প্যারাসাইট ইনফেকশন হতে পারে, তো আমরা একটা অ্যালবেন্ডাজল কোর্স দিতেই পারি। অ্যালবেন্ডাজল 400 ইউজ করি আমরা, ঠিক আছে। হয়তো একটা রাত্রে আমরা দিই, একটা সিঙ্গেল ডোজ দিলাম, 2 সপ্তাহ বাদে আরেকটা রিপিট করলাম। আর কিমির ওষুধ দিলাম, ঠিক আছে। তারপরে কিছু প্রোবায়োটিক বা প্রিবায়োটিক মেডিসিন পাওয়া যায়। প্রোবায়োটিক না না, এগুলো আমি অ্যালবেন্ডাজল তো কিমির ওষুধ ব্যবহার করি আমরা, অনেক রকম জেন্টেল নামে পাওয়া যায়, হ্যাঁ ব্যান্ডা অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। আগে দেখতে হবে তাহলে সে কদিন আগে কিমি ওষুধ খেয়েছে। আর তার থেকে বড় কথা, কারো আপনি আইজি বেশি পেয়ে গেলেন, হ্যাঁ 1500 পেয়ে গেলাম, তার কোনো অসুবিধা নেই, সেটা শুধু শুধু ডিস্টার্ব করে কি লাভ। হ্যাঁ হ্যাঁ, না সিম্পল অ্যালার্জির ক্ষেত্রে এরকম না, যেগুলো অ্যালার্জি ওটা তো ট্রিটমেন্ট, ওটা আমি আসতে পারি, ট্রিটমেন্টগুলো আলাদা আলাদা করে আমি আসছি প্রত্যেকটা। আপনি এখন আইজিটা বলছি, আইজি বেশি থাকলে আপনি কী করবেন, ওই প্রোবায়োটিক মেডিসিনগুলো ব্যবহার করে, মানে কিছু উপকারে ব্যাকটেরিয়া বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, ওই ল্যাক্টোব্যাসিলাস কিছু ব্যাকটেরিয়া ব্র্যান্ড নেম অনেক কিছু আছে, ঠিক আছে। যেটা আমি তো প্রচুর ওরকম করি, যেমন একটা আমি রিমিউন এল নামে পাওয়া যায়, এটা আমি খুব ব্যবহার, রিমিউন এল, এতে উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক থাকে, সেটা তো 1 মাস 2 মাস খাওয়ায়, তাতে মোটামুটি ভালো রেসপন্স হয়। তো ট্রিটমেন্টটা না হঠাৎ করে 1 দিন 2 দিনে হবে না, এটা আস্তে আস্তে প্র্যাকটিস ডেভেলপ করবে। আর অ্যাজমার ক্ষেত্রে এবার অ্যান্টি আইজি কিছু অ্যান্টিবডি আছে, এগুলোকে খুব মানে একদম কি বলবো, মানে হায়ার চিন্তা ভাবনা আমি বলছি, এগুলো নর্মালি আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে না, আমাদেরই কাজে লাগে না, শুধু আমরা থিওরিটিক্যালি জানি, কোনোদিন করিনি। মানে বিশেষ করে যাদের অ্যাজমা থাকে, যে আমি সমস্ত রকম ট্রিটমেন্ট দিয়ে দিলাম, একদম কিচ্ছু কাজ হচ্ছে না, আইজি দেখলাম অনেক বেশি, তার শ্বাসকষ্ট কিছুতেই কমানো, সমস্ত রকম ট্রিটমেন্ট করে ফেল, তখন হচ্ছে তার আইজি হয়তো অনেক বেশি আছে, তখন আমরা এনজি কিছু মেডিসিন ব্যবহার করি, তার নামটা হচ্ছে ওমালিজুম্যাব। মনে রাখবেন না, কোনোদিন কাজে লাগবে না, আমাদেরই এখনো পর্যন্ত কাজে লাগেনি, ঠিক আছে, এখন আমাদেরই কাজে লাগেনি। ও কি নামে পাওয়া যায়, আদৌ দেওয়া হয় কি না, দেওয়া হয় ডেফিনেটলি, আমি তো কোনো ব্যবহার করতেও দেখিনি আর দিইও নি, দরকারই পড়েনি। এগুলো ইঞ্জেকশন দাম পড়ছে প্রায় 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচা পড়ে বোধ ইঞ্জেকশন, ঠিক আছে, ওই জন্য ওটা ভেবে লাভ, এটা মনে রাখার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমাদের কাছেই আসে না। এবার হচ্ছে যেমন আর্টিকেরিয়া বললাম, আর্টিকেরিয়াতে যেটা আমরা করি, মানে তো হঠাৎ করে ওই হুইল চাকাটায় চুলকানি শুরু হয়, টাইম কত হলো, হ্যাঁ ও টাইম আছে, কোনো অসুবিধা নেই, এটা শেষ করে হয়ে যাবে, অসুবিধা নেই। আর্টিকেরিয়া, ঠিক আছে, এগুলোতে প্রথমে যেটা আমরা করি, একটু ওই হাইড্রোকোর্টিসন ইঞ্জেকশন দিয়ে দিই, অনেক নামে পাওয়া যায়, 100 mg আইভি দিয়ে দিলাম, আর তার সঙ্গে ওই অ্যাভিল কিছু ইঞ্জেকশন পাওয়া যায়, আইএম দিয়ে দিলাম, ঠিক আছে, খুব ভালো রেসপন্স। তারপর হচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জিক দিয়ে দিই, ওই কেউ লিভোসেট্রিজিন, কেউ সেট্রিজিন দেয়, এখন আর নতুন নতুন ভালো মেডিসিন বেরিয়ে গেছে, হ্যাঁ অনেক কিছু আছে, এই অ্যালিগ্রা অনেক রকম, ফেক্সোফেন, 1000 রকমের যে কোনোটা দিলেই হবে, কোনো এরকম নয়
যে এটা দিতেই হবে, ওটা পাবো না, ঠিক আছে। মোটামুটি হ্যাঁ হ্যাঁ অ্যাভিল ইঞ্জেকশন, ওই ক্লোরফেনামিন থাকে এগুলোতে, ঠিক আছে। এগুলো হ্যাঁ এগুলো ইঞ্জেকশন দিয়ে দিলাম ইমিডিয়েট, আর কি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, 7 দিন 10 দিন 15 দিন খেলে সেরে যায়, কিছু হয় না। এবার মেনলি যেটা বললাম না যে ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়ে যায় কারো, সেটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। মানে একটা অ্যালার্জি, ধরুন কারো আর্টিকারিয়া হলো, তাহলে হঠাৎ করে সেটা চিকেন খেয়েছে, মাটন বা যা কিছু, যে কোনো একটা থেকে অ্যালার্জি শুরু হয়েছে, আর্টিকারিয়া, হঠাৎ করে তারা প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমাদের ভয় থাকে যে ল্যারিঞ্জিয়াল ইডিমা হচ্ছে। ল্যারিঞ্জিয়াল ইডিমা খুব বাজে জিনিস, মানে যদি এত ইডিমা হয় পুরো এয়ারওয়েটা পুরো বন্ধ হয়ে যায়, এয়ার যেতে পারবে না, সেখানে সাডেনলি কোলাপস করে যাবে। সেক্ষেত্রে খুব যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে ট্র্যাকিওস্টোমি গলায় ফুটো করে এয়ারওয়ে খুলতে অক্সিজেন দেওয়া হবে, মানে খুব মানে ডেডেড এমার্জেন্সি। আর আমাদের এখানে সে মানে নেই যে কি আসলো আর সঙ্গে সঙ্গে ট্র্যাকিওস্টোমি করে দিলাম, এই পরিষেবাটা আমাদের এখানেও নেই। সেটা করার জন্য টেকনিক্যাল গ্রুপ লাগে, এক্সপার্টাইজ হ্যান্ড লাগে। আর খুব বেশি হলে তখন আমরা কিছু ইঞ্জেকশন দিই। এবার হচ্ছে যে যেগুলো অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন বললাম, যে এই যে মৌমাছিগুলো কেটে আসে, ঠিক আছে, দেখো মৌমাছি কাটার তো আলাদা কোনো ওষুধ নেই আমাদের, কিছুই না, সিম্পল অ্যালার্জি ট্রিটমেন্ট যা আমরা করি আর কি, যে হাইড্রোকোর্টিসন দিয়ে দিলাম, অ্যাভিন দিয়ে দিলাম, ঠিক আছে। মেনলি ভয় থাকে যেটা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হচ্ছে কিনা, যে প্রচুর মৌমাছি কামড়েছে, কিছু মারা গেল। তো অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হলে যেটা ভ্যাসো ডাইলেটেশন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন ব্যবহার করি। অ্যাড্রিনালিন ইঞ্জেকশন এগুলো কী করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, মানে ভেসেল কনস্ট্রিক্ট করে ব্লাড প্রেশার বাড়ে, প্লাস একটা ফ্লুইড থেরাপি দিই, মানে আইভি ফ্লুইড, নর্মাল স্যালাইন দিই, পেশেন্টকে অক্সিজেন দিই, ঠিক আছে, নর্মাল সাপোর্টিভ কেয়ার, তাতে সেরে যায়। কেউ কেউ মারা যায়, সেটা খুব কম হয়, ঠিক আছে। আচ্ছা মানে বেশিরভাগ পেশেন্ট, ঠিক আছে, মানে ভুল বোঝানোর কারণে সে স্টিগমা নিয়ে বাঁচে। তার একটা ছোট আইজি বেশি, ওই চিন্তা সারা জীবন তার আমার তো আইজি বেশি, আমার অ্যালার্জি, আমার অ্যাজমা হয়ে গেছে। আগের দিন কে বলছিল যে রিপোর্ট দেখালো আমাকে, যে অ্যাজমা বলে রিপোর্ট দেখালো না, এখানে এক্স রে, তা আমি দেখলাম ওই রকম টাইপের মাথায় ঢুকে গেছে, আমার অ্যাজমা হয়ে গেছে, আইজি অ্যালার্জি অনেক বেশি, এই ডাক্তার সেটা দৌড়াচ্ছে, অ্যালার্জি টেস্ট করছে, এই খাবেন না সারা জীবন, না খেয়ে খেয়ে তার অবস্থা খারাপ। হ্যাঁ এটা আপনাকে দেখতে হবে, দেখা যায় যে পার্টিকুলার কোনো খাবার খেলে অসুবিধা হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, হতেই পারে, হয় অনেকে, সেটা আপনি অ্যাভয়েড করবেন। হ্যাঁ বিশেষ করে মাশরুম বা হচ্ছে চিংড়ি বা প্রন যেটাকে বলি আমরা, বা হচ্ছে ওই কাঁকড়া, অনেক কাঁকড়া খাই, এগুলো সাংঘাতিক অ্যালার্জি কম্পোনেন্ট থাকে, তো ওগুলো সাবধানে খেতে হবে, খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে এএসও, এটা নিয়ে খুব মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভুল ধারণা আছে, এএসও টাইটার। এএসও কথাটা মানে হচ্ছে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও, ঠিক আছে। বেসিক্যালি কিছুই না, মানে এই যে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া এটা, ঠিক আছে। এদের মানে ব্যাকটেরিয়া ভাইরাস, এদের কিছু কম্পোনেন্ট থাকে, ঠিক একই রকমভাবে এই ব্যাকটেরিয়াগুলোতে ও অ্যান্টিজেন বলে একটা জিনিস থাকে, ও সোমাটিক অ্যান্টিজেন বলা হয়, মানে অ্যান্টিজেনিক কম্পোনেন্ট, ঠিক আছে। তো যখন এই যে আমাদের গলায় সোর থ্রোট হয়, ছোটোবেলায় অনেকেরই হয় সোর থ্রোট, ইনফেকশন হলো, ব্যাকটেরিয়া শরীরে গেছে, ব্যাকটেরিয়া কি ফরেন অ্যান্টিজেন, তাহলে ইমিউন সিস্টেম কী করবে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তখন হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার এই ও এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, জন্য অ্যান্টি কথাটার মানে হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ বডিতে বা গলায় স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছিল, তার যে ও অ্যান্টিজেন, তার এগেনস্টে অ্যান্টিবডি কী করেছে, এই অ্যান্টিবডি তৈরি করে, যার নামই হচ্ছে এএসও, মানে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন বা এএসও। আর টাইটার কথাটার মানে হচ্ছে লেভেল, অ্যান্টিবডি লেভেল, মানে ব্লাডে কত লেভেল আছে। টাইটার কথাটা মানে হলো লেভেলটা কত, নর্মালি এটা 200-র নিচে হয়, ঠিক আছে। এবার এটা 200-র বেশি হলে এটা আবার পজিটিভ ধরি। এবার প্রবলেমটা কি হয়, যে এএসও টাইটার বেশি হলে এবার মানুষের উল্টোপাল্টা চিন্তা শুরু হয়ে যায়, যে আমার ইনফেকশন হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হার্ট খারাপ হয়ে যাবে। বিষয়টাকে আমি আসছি। এবার দেখুন,
এমন কোনো মানুষ নেই যার গলায় কখনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়নি। হয়েছে, প্রত্যেকের হয়েছে গলায় ইনফেকশন ব্যাকটেরিয়া, এমন কোনো মানুষ নেই যারা হয়নি। আমার হচ্ছে প্রত্যেকের হয়েছে। হ্যাঁ, এবার ছোটোবেলায় হোক যে কোনো ফার্স্ট টাইম যখন ইনফেকশন হয়েছে বা আবার পরবর্তীতে আরও হয়েছে, বডি সেটাকে প্রসেস করেছে, এসও টাইটার বেশি হয়ে বসে আছে। আমি কোনোদিন টেস্ট করে দেখিনি, আমি আইজি বা এসও কোনোদিন করে দেখিনি। আমি যদি হতেই পারে যে আমার দেখা যাবে হয়তো আইজি 1000-এর উপর হয়ে বসে, যে এসও হয়তো 400 বা 300 হয়ে বসে আছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ থাকে। এই অ্যান্টিবডিগুলো নর্মালি কোনো ক্ষতি করে না। যে অ্যান্টিবডি আপনার শরীরে অনেক দিন আছে সেটা আপনাকে আর কোনো দিন যেমন একটু আগে আমি কি বললাম, যখন প্রথম আমাদের ডেঙ্গু ইনফেকশন হয়, প্রথমে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়, এটাই পরবর্তীতে আইজিজিতে কনভার্ট হয়ে যায়। এইটা হচ্ছে আপনাকে প্রোটেকশন দেয়। ডেঙ্গু ভাইরাস 4 রকমের হয়। মানে ধরুন একবার ডেঙ্গু ভাইরাস একটা ইনফেকশন হলো, বডি তার একটা আইজিজি অ্যান্টি তৈরি করে দিল, প্রথমে আইজিএম তারপর আইজিজি হবে। ওই 4টে টাইপের মধ্যে যে টাইপের ইনফেকশন একবার হলো, ওই টাইপ কোনোদিন আপনাকে ইনফেকশন করতে পারবে না। কেন পারবে না? যখনই করবে অ্যান্টিবডি তৈরি আছে, ওকে মেরে দেবে। ধরুন কারো হয়তো প্রথমবার টাইপ 1 ইনফেকশন হলো, ঠিক আছে, তাহলে ডেঙ্গু টাইপ 1-এর এগেনস্টে বডি অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, ও কোনোদিন আর ক্ষতি করতে পারবে না আপনার। টাইপ 1 যদি ইনফেকশন আবার হয়, অ্যান্টিবডিগুলো তো অ্যান্টিজেনকে মেরে ফেলবে। হ্যাঁ, কী হবে? এরপরে ধরুন টাইপ 2 হলো বা টাইপ 3 হলো বা টাইপ 4 হলো, এটা অন্য ইনফেকশন হলো, তাহলে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি ছিল না, তখন কিন্তু বডি আবার ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। যদি এরকম হয়, মানে কপাল যদি কারো খুব ভালো হয় যে 4বার তার ডেঙ্গু জ্বর হয়েছে, প্রত্যেকবারে আলাদা আলাদা ইনফেকশন হয়ে গেছে, আর প্রত্যেকবার শরীর অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, আপনি লাকিলি বেরিয়ে গেছেন, কোনো খারাপ কিছু হয়নি, তাহলে জীবনে আর কোনোদিন ডেঙ্গু জ্বর হবে না, কারণ 4টে এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, আর কোনোদিন ডেঙ্গু জ্বর হবে না। কিন্তু প্রবলেমটা উল্টো জায়গাতে হয়। মানে প্রথম যখন ফার্স্ট টাইম ইনফেকশন হলো, তখন খুব একটা প্রবলেম হয় না, সামান্য জ্বর সর্দি কাশি ব্যথা হলো, সেরে যায়। এবার কি হলো, যেই একবার এটা, তাহলে কি ধরুন প্রথমে টাইপ 1 হয়েছিল, বডি অ্যান্টিবডি তৈরি করেছে, সেরে গেছে, হালকা জ্বর সর্দি হয়েছে, নেক্সট টাইম কোন ধরনের টাইপ 3 একটা ইনফেকশন হবে, প্রবলেমটা তখনই হবে। টাইপ 3 এগেনস্টে তো অ্যান্টিবডি নেই। মজার মানে খারাপ বিষয়টা হচ্ছে, এই যে টাইপ 1-এর এগেনস্টে অ্যান্টিবডিগুলো ছিল, এগুলো আবার একে গ্রো করতে হেল্প করে। ও টার্ম আছে, ওটা এডিই বলে, আমরা এত জটিল মনে রাখতে পারবো না। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহান্সমেন্ট মানে হচ্ছে এই অ্যান্টিবডিগুলো একে হেল্প করে সেলের ভিতরে ঢুকতে। এই যে পেশেন্টগুলো ডেঙ্গুতে মারা যায়, ডেঙ্গু জ্বর হলো মারা গেল, ঠিক আছে, সেগুলো সেকেন্ড টাইম বা থার্ড টাইম ইনফেকশানে, ফার্স্ট টাইম ইনফেকশানে কিছু হবে না, সিম্পল জ্বর সর্দি কাশি যা হওয়ার হলো সেরে গেল। মানে খারাপ ডেঙ্গুগুলো যে মারা যায়, তারা সেকেন্ড বা থার্ড টাইম ইনফেকশানগুলো, সেটা অন্য কোনো টাইপ দিয়েছে, তখন ওই অ্যান্টিবডিগুলো এই ব্যাকটেরিয়াকে মাল্টিপ্লাই করতে হেল্প করে। ওটা টার্ম আছে একটা, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহান্সমেন্ট, অত মনে রাখতে হবে না। যে সেকেন্ড টাইম যখন অন্য কোনো সেরো টাইপ দিয়ে ইনফেকশন হচ্ছে, তখন এই বাজে রকমের জিনিসগুলো হয়, তখন এই রোগে মারা যায়। ওই জন্য হ্যাঁ, বেশি হয়ে যায় তখন সেকেন্ড থার্ড টাইমগুলোতে। সেই জন্য বললাম, কারো যদি কপাল ভালো হয় যে 4বারই যে আলাদা আলাদা টাইপ ইনফেকশন 4বারই বেঁচে গেছে, তার আর জীবনে কোনোতে ডেঙ্গু হবে না, ঠিক আছে। তো একই রকমভাবে যখন এএসও টাইটার তৈরি হয়ে গেছে, কোনো আপনার কোনো ক্ষতি হয়নি, তাহলে সেই অ্যান্টিবডিগুলো আপনি প্রোটেকশান দেবে। যেমন হচ্ছে তো চিকেন পক্স, জীবনে একবারই হয়, আর হবে না, একবার হয়ে গেলে এখন তার মানে কি, যে একবার চিকেন পক্স তৈরি হলো, কিছুদিন আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই আইজিজি অ্যান্টিবডিগুলো সারা জীবন ধরে আপনাকে প্রোটেকশান দেবে, আর কোনোদিন চিকেন পক্স হবেই না। হ্যাঁ, ইনফেকশান হবে, মেরে দেবে, ইনফেকশান হবে, অ্যান্টিবডিগুলো মেরে দেবে। রেবিসের ক্ষেত্রে কি হয়, রেবিস ভাইরাস, ঠিক আছে, সেখানেও অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সে প্রোটেকশান দেবে, কিন্তু ওই প্রোটেকশান দেওয়ার আগেই পেশেন্ট ফুটে যায়। সেই জন্য রেবিসটাকে আমরা ভয় পাই, যে একবার রেবিস হয়ে গেলে, কোনো এরকম না। মানে রেবিস তৈরি হলো, অ্যান্টিবডিগুলো তৈরি তো সময় লাগবে, তো অ্যান্টিবডি 1 দিন 2 দিনে 4 দিনে তো সময় লাগে, 10 দিন 15 দিন 1 মাস 2 মাস টাইম লাগে। সে প্রোটেক্টেড লেভেল অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই পেশেন্ট ফুটে যায়। সেই জন্য রেবিসকে আমরা এত ভয় পাই, চিকেন পক্সকে আমরা ভয় পাই না। সব কিছুর পেছনে লজিক আছে, ঠিক আছে। এবার প্রবলেমটা হচ্ছে যে এসও নিয়ে তাহলে মানুষের তো ভয় থাকে কেন। এবার এখানে জিনিস বলে দিই, এগুলো একটু জটিল থিওরি। অনেক বাচ্চার দেখবেন যে গলা একটা সোর হলো, মানে ব্যাকটেরিয়া গলা সর্দি কাশি জ্বর কিছু একটা হলো, সেরে গেল, ঠিক আছে, তারপরে দেখা যায় ওই যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো শরীরে, হলো তো, যেটা ওই এএসও অ্যান্টিবডি বা প্রোটেকশন দেওয়ার জন্য, পরে দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে সেই অ্যান্টিবডিগুলো কিডনিকে অ্যাটাক করে শুরু করে দেয়।
কিডনিকে অ্যাটাক করতে শুরু করলো, নেফ্রাইটিক সিনড্রোম হচ্ছে। ওটাকে আমরা বলি, একটু জটিল থিওরি হয়ে যাচ্ছে কিন্তু তবু বলছি বোঝানোর জন্য, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, হ্যাঁ অত ডিটেলস আর সংক্ষেপে লিখে দিলাম, নেফ্রাইটিক সিনড্রোম বলি আমরা। মানে সেই অ্যান্টিবডিগুলো কিডনিকে গিয়ে অ্যাটাক করতে শুরু করলো। এটা কেন হয়? এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো, সে তো পার্টিকুলার কোনো অ্যান্টিজেন এগেনস্টে তৈরি হয়। যদি এরকম হয় যে ধরুন আমি তোমাকে চিনি, ঠিক আছে, রাস্তা দিয়ে হঠাৎ করে কেউ একজন আসছে তোমার মধ্যে, আমি দেখি কিরে কেমন আছিস, সে কে চিনতে পারছি না। তার মানে কি, আমি ভাবছিলাম তুমি আছো, দেখা গেলো তোমার মতোই দেখতে হয়তো, মানুষের যমজ ভাই যারা হয় যে একই রকম দেখতে, চেনা যায় না, দুজনকে আলাদা করা যায় না, অনেকদিন থাকলে তখন চেনা যায়। ওটাকে একটা কথা আছে আমাদের মেডিকেল সায়েন্সে, এটাকে বলে মিমিক্রি। কথাটা জানো তো, যে কারো নকল করা, মিমিক্রি করা। কারো আমি গলা নকল করছি, কারো বডি ল্যাঙ্গুয়েজ নকল করছি, মিমিক্রি বলে। তো মলিকিউলার মিমিক্রি বলে একটা কথা আছে। মানে কি ব্যাপারটা, এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে, আমি এসও অ্যান্টিবডি বলছিলাম, মানে কোনো পার্টিকুলার অ্যান্টিবডির কথা বলছি, তার কাজ ছিল ব্যাকটেরিয়াটাকে মারার। ওই যে অ্যান্টিজেনগুলোর সঙ্গে আমাদের শরীরে কিছুটা মিল আছে। অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডিকে মারা। যদি আমাকে কাজ দিল যে ও তোমাকে মারতে হবে, কি আমাকে সুপারে তোমাকে মারতে হবে, তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তাহলে তোমাকে কাউকে মেরে দিলাম, তো আমি ভুল করে আমাদের একই রকম দেখতে বলে ভুল করে মারলাম। তো একই রকমভাবে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে অ্যান্টিজেনগুলো ছিল, আমাদের শরীরে কিছু অ্যান্টিজেন আছে একই রকম টাইপের, মানে অ্যান্টিবডিগুলো তৈরি করা ছিল ব্যাকটেরিয়াকে মারতে। অ্যান্টিবডি ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে অ্যান্টিবডি দেখছে শরীরের এরকম টাইপের কিছু অ্যান্টিজেন একই রকম দেখতে, তাকে অ্যাটাক করে দিল ভুল করে গিয়ে, 12টা বেজে গেল, কিডনি খারাপ হতে শুরু করলো। যদি এটা সেরে যায়, এটা খুব প্রগনোসিস খুব ভালো, ট্রিটমেন্ট সেরে, খুব গুড প্রগনোসিস, এটা সেরে যায়, ঠিক টাইপে ট্রিটমেন্ট করলে সেরে যায়, গুড প্রগনোসিস। আরেকটা হয় যে গলায় ইনফেকশন হলো 1-2 সপ্তাহ পরে হার্টের সমস্যা দেখা যায়, ওটাকে বলে রিউমাটিক ফিভার বলি আমরা। মানে অ্যান্টিবডিগুলো ওই হার্টকে অ্যাটাক করে গিয়ে, মানে হার্টের মধ্যে কিছু অ্যান্টিজেন আছে, যে অ্যান্টিজেনগুলোর সঙ্গে ওই ব্যাকটেরিয়াটির কিছু সিমিলারিটি ছিল। মানে অ্যান্টিবডি তো বুঝতে পারছে না যে কোনটা শরীরে, আমি তো জানি না কে আসল আর কে নকল, তোমার দিকে তোমাকে মেরে দিয়েছে, অন্য লোককে এটা মেরে দিয়েছে একটা। তো না, হার্টের ওই বিভিন্ন 3টে লেয়ার থাকে, 3টে লেয়ারকে অ্যাটাক করে, তখন আরও জ্বর আসে, হার্টে ব্যথা, হার্টের বেড়ে ভালভের সময়, অনেক রকম, ওটাকে রিউমাটিক ফিভার বলা হয়, ঠিক আছে। এটাতেও কোনো সমস্যা নেই, এইটা হচ্ছে মোটামুটি কনজারভেটিভ ট্রিটমেন্ট করলে সেরে যায়, মোটামুটি সেরে যায়, মানে ভালো হয়ে যায়। ওই যে অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো হার্টে থেকে গেল, এই যেমন হার্টে যে ভাল্বগুলো আছে, এটাকে মাইটাল ভাল্ব বলা হয়, ঠিক আছে, ওইগুলো থেকে যায়, ভাল্বটাকে ধীরে 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 ড্যামেজ করতে শুরু করে, করতে করতে একটা সময় ভাল্বটাকে 12টা বাজিয়ে দেয়। হ্যাঁ, ওই যে কমপ্লেক্সটা তৈরি হয় তাকে বলে আমরা রিউমাটিক হার্ট ডিজিজ, মানে রিউমাটিক ফিভার থেকে পরবর্তীতে, এবং তার মধ্যে যে মাইটাল ভাল্বটা, এটাকে খারাপ করে দেয়, মাইটাল ভাল্বটাকে, ওটা নাম হয় মাইটাল স্টেনোসিস বলা হয়, মাইটাল স্টেনোসিস। স্টেনোসিস মানে ছোট হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া, মানে এই যে ভাল্বটা ওপেন হচ্ছে, ব্লাড আসছিল, এই যেখানে ভাল্বটা, এই যে ভাল্বটা এখানে খুলে আছে, ওপেন আছে, এই যে ভাল্বটা উপর, এটা এতটা সরু হয়ে যায় জায়গাটা, যে ভাল্বটা ঠিকমতো ওপেন করতে পারে না, খুব হ্যাঁ ওপেনই করতে পারে, খুব শক্ত টাইপের হয়ে যায়, মানে এরকম করছে, কোনো মতো একটু ব্লাড যাচ্ছে, হ্যাঁ। তো ওইটা খুব খারাপ পর্যায়ে চলে গেলে ভাল্ব রিপ্লেসমেন্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। এবার লোকের কি হয়, বেশিরভাগেরই এসও টাইটার বেড়ে গেছে, মানে মানে এই যে গল্পগুলো বললাম, রিউমাটিক ফিভার বা রিউমাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে, এই এসওটা লোকে ভয় পেয়ে যায়, এবার রিউমাটিক হার্ট ডিজিজ হয়ে যায়, ভাল্ব গেল বলে রক্ত, ঠিক আছে। এবার হচ্ছে দেখতে হবে আমাকে, হ্যাঁ, যদি কারো মনে হয় তার হিস্ট্রি নেবো। এবার দেখুন, এই যে গলায় ইনফেকশন কার না হয়, প্রত্যেকটা মানুষের হয়, আমাদেরও হয়েছে, আমাদের ইমিউন সিস্টেম ভালো বলে কোনো মতো বেঁচে গেছি আমরা, আর যাদেরকে বাঁচাতে পারে তাদের এই প্রবলেমগুলো দেখা দেয়, ঠিক আছে। এবার হচ্ছে যে সবসময় যে গলায় ইনফেকশন হলে রিউমাটিক ফিভার হবে তার কোনো মানে নেই, হয়তো হালকা জ্বর হয়েছিল সেরে গেছে, গলায় জ্বর তো সবারই হয়, কিছুই হলো, দেখালো 35, 30, 40, 50 বছরে গিয়ে যখন হার্টের ভালভের সমস্যা হচ্ছে, তখন অসুখটা ধরা পড়ছে। তখন আমরা অনেকে জিজ্ঞাসা করি, আপনারা কি ছোটোবেলায় মানে 10, 14, 15 বছর বয়সে, হ্যাঁ, মানে গাঁটে ব্যথা দিয়ে জ্বর এসেছিল, রিউমাটিক ফিভারে খুব জয়েন্টে পেন হয়, আমরা জিজ্ঞাসা করি, এবং পেনগুলো অদ্ভুত, প্রথম হয়তো এই জয়েন্টে ব্যথা হলো, 2 দিন থাকলো, ওটা সেরে গেল, আবার এটাতে হলো, এটা এরকম, ওটাকে বলা হয় মাইগ্রেটরি পলিআর্থাইটিস। আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি
যে আপনার কি গাঁটে গাঁটে ব্যথা দিয়ে জ্বর এসেছিল, এবার দেখুন হয়তো 100 জনের মধ্যে 2-4 জন হয়েছিল, আর ওই 8-9-10 বছর ছোট কেউ মনে রাখে না। তার থেকেও বড় কথা, ওই যে গলায় ইনফেকশন হয়েছিল সেটা কে মনে রাখে, কতবার সর থ্রোট হয়েছে, কিন্তু অ্যান্টিবডিগুলো শরীরে থেকে ভালভটাকে ড্যামেজ করতে করতে শেষ করে দেয়। এটার কোনো কিওর আর কিছু নেই। মোটামুটি থাকলে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি, আর ভালভ একেবারে খারাপ হয়ে গেলে বলে হার্টের ডাক্তার গেলে ভালভটা চেঞ্জ করে আসুন, লাইফ টাইম কিছু মেডিসিন খেতে হবে, মানে খুব খারাপ জিনিস বলা যেতে পারে। ঠিক আছে, তো লোকে ওইটাতে ভয় পায় যে এসো টাইটার বেড়ে গেছে বলে ওই রিউমাটিক ফিভার হার্ট গেল বলে। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে যে ভালভে কোনো সমস্যা, আমি ইকো করে দেখলাম হ্যাঁ ভালভে কোনো সমস্যা নেই, আর তার কোনো অসুবিধা হচ্ছে না, শুধু শুধু মেডিসিন খাইয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি দেখা যায় যে রিউমাটিক ফিভার হয়েছিল বা প্রপার হয়তো কোনো ডাক্তার দেখেছিল, ডকুমেন্ট করা আছে, বা মানে ভালভের কোনো সমস্যা, তাহলে মেডিসিন ডেফিনেটলি দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, টাইম কত হলো? 2:45। ঠিক আছে, আর কিছু একটু বলে দিতে আবার চলে যাব। সেই জন্য হচ্ছে কোনো একটা টেস্ট করাটা বড় ব্যাপার না, তার পিছনে লজিকটা জানা থাকলে তাহলে কি হবে, পেশেন্টকে আমরা ঠিকঠাক বোঝাতে পারবো। নাহলে আপনার অ্যালার্জি হয়ে গেছে, আপনার হার্ট তো গেছে, বাস এসো টাইটার বেশি আপনার হার্ট তো গেছে, ভাল তো গেছে, পেশেন্ট আর কি ওকে যতই বোঝান তাকে বোঝানো, কেউ একজন বলে দিয়েছে। হ্যাঁ, আপনার লজিকটাতে অ্যাসেস করতে হবে যে ঠিক এসোটার খুব বেশি পাচ্ছি, তার হিস্ট্রি নাম আছে কিনা, নাও বলতে পারে, আমি হার্ট ইকো করে দেখলাম কোনো সমস্যা হচ্ছে কিনা, তারপরে ধীরে ধীরে অ্যাসেস করবো। সেই জন্য এসো টাইটার আইজি এই দুটো সাংঘাতিক মানুষের মধ্যে প্যানিক আছে। কিছু হলে এসো টাইটার করে নেয় 200 বেশি, বাস কেউ বলে দিল আপনার ইনফেকশন হবে তো বাস, হ্যাঁ তাই হয়তো। আর কিছু? হ্যাঁ, বসন্ত চিকেন পক্স, আচ্ছা ঠিক আছে।